Hello, my dear viewers. Welcome to my channel Sudarshan Chakra. Today we'll learn about conditional sentences. ইংলিশে শর্ত সাপেক্ষ বাক্যগুলি ইফ দ্বারা গঠন করতে হয়। যখন ইফ দিয়ে দুটো ক্লজকে আমরা জয়েন করি তখন সেটা কমপ্লেক্স সেন্টেন্সের অ্যাডভার্ব ক্লজের নিয়ম হয়। শর্ত অনুসারে এই বাক্যগুলি 5-6 ধরনের হয়। আমরা এখন ওয়ান বাই ওয়ান এই শর্তগুলো সম্পর্কে জানব। প্রথমত, জিরো কন্ডিশনাল সেন্টেন্স। এক্ষেত্রে যখন একটি ঘটনা ঘটে তখন পরের ঘটনাটি অবশ্যম্ভাবী ঘটে। অর্থাৎ এই ধরনের বাক্যে শর্তগুলি প্রাকৃতিক সত্য ঘটনা বোঝায়। অর্থাৎ একটি ঘটনা ঘটলে অপর ঘটনাটি অবশ্যই ঘটবে, না ঘটে সম্ভব নয়। এই ধরনের কন্ডিশনের ক্ষেত্রে প্রথম বাক্যটি সিম্পল প্রেজেন্টে এবং দ্বিতীয় বাক্যটিও সিম্পল প্রেজেন্টে বলতে হয়। লেটস টেক অ্যান এক্সাম্পল টু আন্ডারস্ট্যান্ড দ্য ফ্যাক্ট। উদাহরণের মধ্যে দেখো, ইফ ইউ হিট আইস ইট মেল্টস। অর্থাৎ ইফ দিয়ে যে জয়েনিং হয়েছে বাক্য দুটি, প্রথম বাক্যটিও সিম্পল প্রেজেন্টে এবং দ্বিতীয় বাক্যটিও সিম্পল প্রেজেন্টে অনুবাদ করা হয়েছে। মনে রাখবে, জিরো কন্ডিশনের ক্ষেত্রে দুটি সেন্টেন্সই সিম্পল প্রেজেন্টে ব্যবহার করতে হয়। হোপ ইউ হ্যাভ গট ইট। এই আলোচনার পরে প্রত্যেকটা কন্ডিশনের উপরে আমি অনেকগুলি করে উদাহরণ দিয়েছি, একটু দেখে নেবে শেষ অবধি। নাও কাম টু দ্য নেক্সট কন্ডিশন। জিরো কন্ডিশনের পরে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। ফার্স্ট কন্ডিশনের ক্ষেত্রে দেখো, একটি ঘটনা ঘটলে অপর ঘটনাটি ঘটার সম্ভাবনা থাকে। আর এক্ষেত্রে প্রথম ইফ দিয়ে যে বাক্যটা শুরু করবে সেটা সিম্পল প্রেজেন্ট হবে এবং পরবর্তী বাক্যটা সিম্পল ফিউচার অর্থাৎ ফিউচার ইনডেফিনিট টেন্স ব্যবহার করতে হবে, যেহেতু পরের ঘটনাটা ঘটার সম্ভাবনা থাকে বলে। লেটস টেক অ্যান এক্সাম্পল। ইফ ইট রেইনস, যদি আজকে বৃষ্টি হয়, উইল স্টে হোম, আমরা আজকে বাড়িতেই থাকব। দেখো, পরের সেন্টেন্সটা ফিউচার ইনডেফিনিট টেন্স ব্যবহার করা হয়েছে। এটারও অনেকগুলি উদাহরণ ভিডিওর শেষের দিকে পাবে। কোন কন্ডিশনে কখন কোন টেন্স ব্যবহার করতে হয়, এটাই শিক্ষণীয় বিষয়। নাও কাম টু দ্য নেক্সট, সেকেন্ড কন্ডিশন। এই ধারণাটা একটু জটিল, ভালো করে বোঝার চেষ্টা করবে। এই কন্ডিশন বা শর্তের ক্ষেত্রে কাল্পনিক বা ইমাজিনারি বা হাইপোথেটিক্যাল শর্ত বোঝায়। আনরিয়েল ঘটনা, অবাস্তব ঘটনার ভিত্তিতে এই কন্ডিশনটি হয়। দেখো উদাহরণটি অবাস্তব ঘটনা বা কল্পনা বোঝাচ্ছে। আমার যদি অনেক টাকা থাকতো আমি একটি গাড়ি কিনতাম। ইফ আই হ্যাড এ লট অফ মানি আই উড বাই এ কার। এই কন্ডিশনটা আসলে ইমাজিনারি সিচুয়েশন বোঝাচ্ছে। বাক্যটি বলার সময় ইফের পরের বাক্যটিতে ভার্বের সেকেন্ড ফর্ম হয় এবং প্রিন্সিপাল ক্লজটা সাবজেক্টের পরে উড প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করতে হবে। এখানে একটি লক্ষণীয় বিষয় হলো, সাবজেক্টের পরে যদি ভার্ব টু বি বসে
তাহলে সেক্ষেত্রে সাবজেক্ট যেই হোক না কেন সবসময় ওয়্যার ব্যবহার করতে হবে। ভিডিওটির শেষের দিকে অনেকগুলি উদাহরণ আছে, সেখানে ফলো করে নেবে। নাও কাম টু দ্য নেক্সট। থার্ড কন্ডিশনের ক্ষেত্রে অতীতের কল্পনা বোঝায়। যেমন সে যদি ভালো করে পড়ালেখা করত তাহলে সে পরীক্ষায় পাস করত। এক্ষেত্রে ইফের পরে বাক্যটিতে হ্যাড এবং মেন ভার্ব থাকলে থার্ড ফর্ম ব্যবহার করতে হবে, কিন্তু শুধুমাত্র যদি হ্যাড থাকে তাহলে দুইবার হ্যাড ব্যবহার করতে হবে, অর্থাৎ হ্যাড ব্যবহার করতে হবে ভার্ব অফ পজিশনের ক্ষেত্রে। যেমন ধরো, সেদিন যদি আমার কাছে একটি গাড়ি থাকতো তাহলে আমি সেদিন খুব তাড়াতাড়ি সেখানে পৌঁছে যেতাম। এই বাক্যটির ইংরেজি অনুবাদ হবে ইফ আই হ্যাড এ কার আই উড হ্যাভ রিচড দেয়ার আর্লিয়ার। এছাড়াও অনেক মিক্সড কন্ডিশনাল সেন্টেন্স রয়েছে। বাক্যের শেষে অনেকগুলি করে উদাহরণ দেওয়া আছে, তোমরা ভালো করে লক্ষ্য করে নেবে। এইবারে দেখো অনেকগুলি করে উদাহরণ দেওয়া আছে। জিরো কন্ডিশনাল এক্সাম্পলস। ইফ ইউ ফ্রিজ ওয়াটার ইট টার্নস ইনটু আইস। অর্থাৎ তুমি যদি জলকে ঠান্ডা করো তাহলে এটা বরফে পরিণত হবে। এটি একটি বাস্তব সত্য ঘটনা, এই জন্যে দুটি টেন্স সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করা হয়েছে। আরও উদাহরণ আছে, ভালো করে দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেবে। ইফ ইউ এনকারেজ মি, I shall make more videos for you.